অনুভব ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও লাজু স্থির হয়ে দাঁড়িয়ে রইল জানালার বাইরে। তখন বৃষ্টির শব্দটা ক্রমশ বাড়ছে। মনের ভেতরটা হু হু করে উঠছে। কেন মানুষগুলো এমন হয়? কেন অনুভবদা সুদীপকে এত ঘৃণা করে? সুদীপ কি সত্যিই অপদার্থ, নাকি তার দারিদ্র্যটাই তার সবথেকে বড় অপরাধ? লাজু নিজের মনেই প্রশ্ন করে, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। অনুভবদার কথাগুলো কানে বাজছে। সোমবারের মধ্যে নতুন বাড়িতে শিফট না করলে ও কলেজে খোঁজ নেবে, তারপর সোজা শ্বশুরবাড়ি গিয়ে তাকে নিয়ে আসবে। এটা কি ভালোবাসা, নাকি অধিকারবোধের নামে এক প্রকার শাসন? লাজু বুঝতে পারে না। রাতটা অনেক গভীর হয়ে আসে। মেঝের ওপর বসে পড়ে লাজু। তার চোখের জল গড়িয়ে পড়ে। গলার লকেটে হাত দেয়। সুদীপ তাকে এটা দিয়েছিল অনেক কষ্ট করে জমানো টাকায়। সেদিন সুদীপের মুখে যে হাসি ছিল, সেটা কি মিথ্যে ছিল? অনুভবদা বলছে সুদীপ জেদ বজায় রাখছে, পড়াশোনার কথা ভাবছে না। কিন্তু সুদীপ তো তাকে নিজের পরিচয় দিতে চেয়েছিল বলেই আলাদা থাকার জেদ ধরেছে। লাজুর মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খায়। পরদিন সকালে যখন ভোরের আলো ফুটেছে, লাজু সিদ্ধান্ত নেয় সে সুদীপের কাছে যাবে, একবার শেষ চেষ্টা করে দেখবে। অনুভবদার দেওয়া আলটিমেটামটা সুদীপকে জানানো দরকার। পায়ে পায়ে সে পুরনো সেই জীর্ণ বাড়ির থেকে হাঁটা দেয়, যেখানে সুদীপ এখন একলা থাকে। পথের দুধারে জমে থাকা কাদা আর বৃষ্টির জল মারিয়ে লাজু যখন সুদীপের ঘরের সামনে দাঁড়াল, দেখল সুদীপ একটা ভাঙা চেয়ারে বসে গভীর চিন্তায় মগ্ন। তাকে দেখে সুদীপ চমকে ওঠে, বলে, লাজু, তুমি এত সকালে এখানে কেন? কিছু হয়েছে? লাজু কথা বলতে পারে না, তার গলা আটকে আসে। সে শুধু সুদীপের চোখের দিকে তাকিয়ে থাকে, যে চোখে একসময় স্বপ্নের পাহাড় ছিল, এখন সেখানে শুধু ক্লান্তি আর অনিশ্চয়তা। লাজু বলে, সোমবার আমার ক্লাস শুরু সুদীপ, কিন্তু অনুভবদা বলেছে যদি আমরা তার আগে নতুন ঘরে না যাই তবে সে আমাকে ওখান থেকে জোর করে নিয়ে আসবে। তুমি কি করছো সুদীপ? আমাদের কি সত্যিই কোনো ঘর হবে না? সুদীপ উঠে এসে লাজুর হাত দুটো ধরে বলে, আমাকে আর কটা দিন সময় দাও লাজু। আমি দিনরাত এক করে চেষ্টা করছি একটা ছোট ঘর অন্তত জোগাড় করতে, যেখানে আমরা সম্মানের সাথে থাকতে পারবো। তোমার পড়াশোনা বন্ধ হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু লাজু জানে অনুভবদা সহজ পাত্র নয়। সে যা বলে তাই করে। সুদীপের অক্ষমতা আর অনুভবের আভিজাত্যের মাঝে লাজু এক ফুটবল হয়ে গেছে, যাকে সবাই নিজের দিকে টানছে। সারাদিন সুদীপের সাথে কাটিয়ে লাজু যখন ফিরছে, তখন তার মনে এক অদ্ভুত শূন্যতা। সুদীপ তাকে ভালোবাসে ঠিকই, কিন্তু বাস্তবটা বড় কঠিন। সুদীপের কাছে না আছে টাকা, না আছে প্রভাব। অন্যদিকে অনুভবদা তাকে আগলে রাখতে চায়, কিন্তু সেই আগলে রাখার মধ্যে এক প্রকার দম বন্ধ করা শাসন আছে। সোমবার সকালটা ক্রমশ এগিয়ে আসছে। লাজুর বুক দুরু দুরু কাঁপছে। সে কি ব্যাগ গুছিয়ে সুদীপের সাথে এক অনিশ্চিত পথে পা বাড়াবে, নাকি অনুভবদার কথা মতো নিজের উজ্জ্বল ভবিষ্যতের দিকে হেঁটে যাবে? বনলতা দিদির কথা মনে পড়ে লাজুর। বনলতা দিদি কেন আসেনি? অনুভবদা বলেছে সে নাকি একা থাকতে চেয়েছিল লাজুর কাছে। কিন্তু লাজু জানে আসল সত্যিটা অন্য কিছু। অনুভব হয়তো লাজুকে নিজের মনের মতো করে করতে চায়, যেখানে অন্য কারো প্রবেশাধিকার নেই। সোমবারের সকালে সূর্য ওঠার আগেই লাজু প্রস্তুত হয়। তার হাতে বইয়ের ব্যাগ, একদিকে সুদীপের দেওয়া প্রতিশ্রুতি আর অন্যদিকে অনুভবের শাসন। সে যখন কলেজের গেটের সামনে দাঁড়ালো, দেখল অনুভবদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে তীক্ষ্ণ নজর। লাজুকে দেখে অনুভবের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ভাবল লাজু বোধহয় তার কথাই শুনেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই উল্টো দিক থেকে সুদীপকে আসতে দেখা গেল। সুদীপের পরনে সাধারণ একটা জামা, কিন্তু তার চোখে আজ এক অদ্ভুত তেজ। সে সরাসরি অনুভবের সামনে গিয়ে দাঁড়ালো এবং লাজুর হাত ধরল। অনুভব গর্জে উঠে বলল, তোমার সাহস তো কম নয় সুদীপ, এখনও এই মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছ? সুদীপ শান্ত গলায় উত্তর দিল, আমি ওর জীবন নষ্ট করছি না অনুভব বাবু, আমি শুধু ওর পাশে থাকার চেষ্টা করছি। আজ থেকে লাজু এই ভাড়া বাড়িতেই থাকবে, আর কাল থেকে ও নিয়মিত কলেজে আসবে। আমি ওর সব দায়িত্ব নেব। অনুভব অট্টহাসি হেসে উঠল, বলল, দায়িত্ব নেওয়ার ক্ষমতা তোমার নেই সুদীপ, তুমি ওকে শুধু অন্ধকার ছাড়া কিছুই দিতে পারবে না। লাজু তখন মাঝখানে দাঁড়িয়ে পড়ে। সে দুই পুরুষের ইগো আর লড়াইয়ের মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পায় না। সে অনুভবের দিকে তাকিয়ে বলে, অনুভবটা, তুমি আমার ভালো চেয়েছ, কিন্তু সেই ভালো চাওয়াটা যখন আমার স্বামীকে ছোট করে, তখন সেটা আমার কাছে বিষ হয়ে দাঁড়ায়। আমি আজ থেকে সুদীপের সাথেই থাকব, কষ্ট হলেও থাকব, আর পড়াশোনা আমি করবই, কারণ এটা আমার লড়াই। অনুভব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে কোনোদিন ভাবেনি লাজু তার মুখের ওপর এভাবে জবাব দেবে। লাজু সুদীপের হাত ধরে কলেজের ভেতরে ঢুকে যায়। বৃষ্টির মেঘ কেটে গিয়ে তখন রোদের আভা ছড়িয়ে পড়েছে চারদিকে। লাজু জানে সামনে অনেক বাধা,
হয়তো অনেকদিন না খেয়ে থাকতে হবে, কিংবা অনেক লাঞ্ছনা সইতে হবে। কিন্তু আজ সে নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপটা পার করল। অনুভব তার গাড়িটা যখন ধুলো উড়িয়ে চলে গেল, লাজু একবারও পিছনে ফিরে তাকালো না। সে জানে তার এই লড়াইটা শুধু নিজের জন্য নয়, বরং সেই সব মেয়েদের জন্য যারা ভালোবাসার নামে শাসন আর ত্যাগের নামে নিজের স্বপ্ন বিসর্জন দেয়। সুদীপ লাজুর দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিতে কোনো অহংকার ছিল না, ছিল কেবল একরাশ কৃতজ্ঞতা। কোণে দেখা আলো এখন আর শুধু গল্পের নাম নয়, বরং লাজুর জীবনের নতুন এক ভোরের নাম হয়ে উঠল, যেখানে সে নিজেই নিজের ভাগ্য বিধাতা হয়ে উঠবে। দিন কাটতে থাকে সুদীপ আর লাজুর ছোট্ট সংসারে। অভাব আছে, কিন্তু অশান্তি নেই। অনুভব আর ফিরে আসেনি ঠিকই, কিন্তু লাজু জানে সমাজ তাকে এত সহজে ছেড়ে দেবে না। প্রতি পদে তাকে প্রমাণ করতে হবে যে সে সঠিক ছিল। সোমবারের সেই সকালে যে প্রতিজ্ঞা সে করেছিল, তা সে অক্ষরে অক্ষরে পালন করছে। সুদীপ একটা ছোট কাজ পেয়েছে, আর লাজু পড়ার ফাঁকে বাচ্চাদের পড়াতে শুরু করেছে। ছোট ছোট স্বপ্নগুলো যখন ডানা মেলতে শুরু করে, তখন আকাশটাও যেন ছোট মনে হয়। লাজু এখন বোঝে, ভালোবাসা মানে শুধু মানিয়ে নেওয়া নয়, বরং একে অপরের পরিপূরক হওয়া। অনুভব তার সেই শাসন না থাকলে হয়তো লাজু কোনোদিন সুদীপের ভেতরে থাকা এই জেদটাকে দেখতে পেত না, আর নিজের শক্তিকেও চিনতে পারত না। তাই মনে মনে সে অনুভবটাকেও ধন্যবাদ জানায়, কারণ কিছু তিক্ত কথা মানুষকে বাস্তবের মাটিতে শক্ত হয়ে দাঁড়াতে সাহায্য করে। জীবনের এই রঙিন ক্যানভাসে লাজু এখন নিজের হাতে রং মেখে নতুন এক ছবি আঁকছে, যেখানে বিসর্জন নেই, আছে শুধু অর্জন আর জয়ী হওয়ার গল্প। এভাবেই লাজু তার নিজের জীবনকে এক নতুন সংজ্ঞায় সাজিয়ে তোলে, যা দেখে সমাজের সব বাধা আর সমালোচনা মাথা নত করতে বাধ্য হয়।